মন্ত্রণালয়ের নিষ্ফল বৈঠক, সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা। অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি হবে জানালেন রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদে বৈঠকে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন। বাংলাদেশকে সাংবিধানিকভাবে শক্তিশালী করতে ঐক্যমত সনদ তৈরির প্রত্যয় কমিশনের। জন আকাঙ্ক্ষা পূরণে সরকারের প্রতি বিএনপির আহ্বান। এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচনী কাজে আসবে না বললেন জামায়াত আমির। রাজনৈতিক দলগুলোকে সরকারের সহযোগিতার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। 6 দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে 3 ঘণ্টার বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এখন পর্যন্ত সরকারের কাছ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। কারিগরি ও উচ্চশিক্ষা নামে স্বতন্ত্র মন্ত্রণালয় এবং উচ্চশিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 6 দাবিতে আন্দোলনে নামে সরকারি বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সবশেষ রেল ব্লকেট কর্মসূচিরও ঘোষণা দেয়া হয় কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে আলোচনায় বসার আমন্ত্রণ পেয়ে বৃহস্পতিবার সকালে সেই কর্মসূচি শিথিল করে আন্দোলনকারীরা। সচিবালয়ে মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠকে বসে শিক্ষার্থীদের 17 সদস্যের প্রতিনিধি দল। 3 ঘণ্টাব্যাপী আলোচনার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়নি। তবে শিক্ষার্থীরা জানান তারা সন্তুষ্ট নন, দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদেরকে কর্মসূচি থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময়ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে এবং আমাদের সময় লঙ্ঘন করা হয়েছে। শ্রেষ্ঠ মহোদয়কে নিয়ে আমাদের দাবি বাস্তবায়ন, কিন্তু আমাদের যে রূপরেখা এটা ছিল না। আমরা লং টাইমে যেতে চাই না, আমরা চাই দ্রুত বাস্তবায়ন। আলোচনায় সুফল না পেয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আগামীতে জনদুর্ভোগ কমিয়ে আন্দোলন পরিচালনার কথাও বলেন শিক্ষার্থীরা। আমরা এই সুষ্ঠু বিচার এবং তদন্ত সরকার কর্তৃপক্ষের কাছে চাচ্ছি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। প্রায় 15 বছরের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। জানা গেছে, আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসিতে বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, মৎস্য, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন খাতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। সবশেষ 2010 সালে ইসলামাবাদ বৈঠক করেন 2 দেশের পররাষ্ট্র সচিবরা। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন আমাদের সহকর্মী মাহবুব হাসান রিপন। যোগাযোগ করছি তার সাথে। রিপন, আপনি তো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সেখানে আছেন। আসলে আপনি কি জানতে পেরেছেন কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে, কি ভাই বলছেন তারা, জানাবেন। পর্যায়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকটি কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে। তার একটি প্রেস ব্রিফিং রয়েছে, যে ব্রিফিংটি 5:30টায় হওয়ার কথা ছিল, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত কারণে এটি একটু পরে শুরু হবে। তো যে কথাগুলো আসলে আপনি বলছিলেন, যে 2010 সালে ইসলামাবাদে যে পররাষ্ট্র পর্যায়ে যে সচিব পর্যায়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, তারপরে এটি আসলে 15 বছর পরের এই বৈঠকটি মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য, উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা এই বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা হয়েছে, ঠিক একই সাথে আপনি জানেন যে পাকিস্তানের সাথে যে যেই দূরত্বটি আসলে বিগত সরকারের সময় ছিল, সেই দূরত্বটি দূর করার ক্ষেত্রে এই বৈঠকটি অনেক বেশি সাহায্য করবে বলে মনে করছেন যারা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা।
এবং একই সাথে আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিংয়ে মডেল মেঘনার বিষয়টিও উঠে আসতে পারে, কারণ আমরা দেখেছি যে সৌদি রাষ্ট্রদূত থেকে একটি টিম কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন এবং তারাও কিন্তু আসলে কথা বলেছেন। তো কাজে আজকের এই ব্রিফিংয়ে অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা হতে পারে এবং সেই বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি সচিব রয়েছেন তিনি আমাদেরকে ব্রিফ করবেন বলে আমরা জানি, এবং সেই ব্রিফিংয়ে আসলে আরও বিস্তারিত জানা যাবে যে দ্বিপাক্ষিক যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে আরও কি কি সিদ্ধান্ত এসেছে এই বিষয়ে। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোনিয়া। রিপন, আপনাকে ধন্যবাদ। অর্থনৈতিক অপরাধে জড়িতদের ব্যাপারে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করার জন্য কমিটি গঠন করে হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বলেন, ব্যাংকিং সেক্টরে বেশ কয়েকটা অধ্যাদেশ রয়েছে। সুরাইয়া মুনির রিপোর্ট। নীতিগতভাবে কয়েকটি বিষয় নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে তিনি জানান, অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য কমিটি গঠন করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ করার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি। এ সময় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে অনুমোদন দেওয়ার কথাও জানান রিজওয়ানা হাসান। তিনি জানান, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। এটি কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি সুপারিশ ছিল। এই প্রেক্ষিতে এই অধ্যাদেশ করা হয়েছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে আসি, আপনারা জানেন যে এখানে আমাদের একটা শিল্প গোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে। কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে তা ভবিষ্যতে যাতে না হয় সেজন্য কর্পোরেট সেক্টর, ব্যাংক সেক্টরে শৃঙ্খলা আনা ও আমানতদারীদের স্বার্থ সংরক্ষণের জন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাশ করা হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশকে সাংবিধানিকভাবে শক্তিশালী করতে আলোচনার মাধ্যমে ঐক্যমত সনদ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি সংবিধান সংস্কার কমিশনের 25টিতে একমত আর 25টির মতো বিষয়ে আংশিক একমত পোষণ করে। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের পরামর্শ, গণমানুষের আশা আকাঙ্ক্ষার দিকে সরকারের খেয়াল রাখতে হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 5টি সংস্কার কমিশনের সুপারিশের উপর নিজেদের মতামত তুলে ধরতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কার নিয়ে বিএনপির সুনির্দিষ্ট মতামত দিয়েছে। এছাড়াও গণতান্ত্রিক সংগ্রামে দলটির ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয়। বিএনপি যে ভূমিকা পালন করেছে নিঃসন্দেহে এমন অবস্থানে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন, কিভাবে তারা গণতন্ত্রের সংগ্রামের জন্য অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, প্রতিরোধ রচনা করেছেন। ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরিতে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। আমরা একত্রে সকলে মিলে জাতির যে আকাঙ্ক্ষা, যে একটি ঐকমত্য তৈরি করা, একটি দীর্ঘমেয়াদী স্থায়ী ভিত্তি দেয়া গণতন্ত্রকে, তার জন্য আমরা সকলে কাজ করছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, একটা ইতিবাচক পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে তার দল। তাই দেশ গঠনে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চায় বিএনপি। আমরা যে 31 দফা কর্মসূচি বলেছি, এটা কারো কাছে দাবি না, এটা আমাদের এক ধরনের ঘোষণা, এক ধরনের প্রতিশ্রুতি। কাজেই যদি ঐক্যমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে, সংস্কারের সনদ। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ঐক্যমত্য কমিশনের সঙ্গে দফাওয়ারি আলোচনা হচ্ছে। যে সংস্কারে জাতির কল্যাণ হয় সেটি বিবেচনা করা হবে। সুস্পষ্ট মতামত আমরা দিয়েছি, সেগুলো নিয়ে কমিশনকে আমরা যৌক্তিকভাবে বোঝাবো এবং তাদের যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো নিয়েও আমরা যৌক্তিকভাবে তাদের কাছ থেকে জানতে চাচ্ছি এবং জানছি।
যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায় জানিয়ে তিনি বলেন, প্রক্রিয়া যাতে আইনানুগ ও সাংবিধানিক পদ্ধতিতে হয় সেই জন্য বিস্তারিত মতামত দেওয়া হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য ঐক্যমত। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া কোনো নির্বাচন কাজে আসবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরকারকে সংস্কার কাজে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াত আমির। লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথাও জানান তিনি। মুনতাসির মামুনের প্রতিবেদন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে বেলজিয়াম সফর করেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ 5 সদস্যের প্রতিনিধি দল। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরতে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সদস্য মহানগরী আমির জনাব এতে জামাতে আমির জানান, দ্রুত সংস্কার শেষে নির্বাচন হলে তার দলের কোনো সমস্যা নেই, তবে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না জামাতে ইসলামী। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে, বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি, সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ওই নির্বাচন চাই না। লন্ডনের বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে বলেন, শুধু বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা খোঁজ নিতেই বেলজিয়াম থেকে লন্ডনে যান তিনি, তবে সেখানে রাজনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা। যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায়, সেই কারণে তিনিও থাকবেন, এটি স্বাভাবিক। আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। জামাতে আমির জানান, বেলজিয়াম সফরকালে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সহ রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়েছে। রাজনীতিতে আমরা চাই মত পার্থক্য থাকুক, না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় লড়াইয়ের অগ্রণী ভূমিকা রাখতে চায় নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি। রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ঘোষণাপত্র পাঠ করেন দলের আহ্বায়ক ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। দলের সদস্য সচিব করা হয়েছে ফাতিমা তাসনিমকে। সংবাদ সম্মেলনে রফিকুল আমিন বলেন, স্বাধীনতা অর্জনের 54 বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছে। পরে 297 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মাতৃপ্রতিম রাষ্ট্রসমূহের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ আম জনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে। আমাদের স্লোগান শিক্ষা, সমতা, সুবিচার, যেখানে আম জনতা হাঁটবে সেখানে। বিশ্বজুড়ে আলোচিত টাইম ম্যাগাজিনের এবারের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অন্তর্বর্তী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে অভিনন্দন জানিয়ে মার্কিন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্রের দিকে দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখছেন ইউনূস। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিনের 2025 সালের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নাম রয়েছে লিডার্স ক্যাটাগরিতে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে বর্তমান রাজনৈতিক পরিবর্তনের সময় তার নেতৃত্বকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয় এই তালিকায় স্থান দেওয়ার মাধ্যমে। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সিনেটর ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন অধ্যাপক ইউনূসের প্রশংসায় বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতনের পর দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে নিপীড়নের অন্ধকার থেকে বের করে এনে মানবাধিকার পুনরুদ্ধার, জবাবদিহি নিশ্চিত সহ একটি ন্যায়ভিত্তিক মুক্ত সমাজ গঠনের ভিত্তি তৈরি করছেন। শুধু অর্থনৈতিক খাতেই নয়, ডক্টর ইউনূস এই স্বীকৃতি পেয়েছেন সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে। ছাত্র জনতার নেতৃত্বে গণ আন্দোলনের পর একটি স্বচ্ছ ও মানবিক নেতৃত্বের প্রত্যাশায় জাতি যখন আশাবাদী, তখন ডক্টর ইউনূস হয়েছেন গণতন্ত্রের পথ প্রদর্শক।
টাইম ম্যাগাজিনের এই তালিকায় নেতাদের মধ্যে আরও রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম, ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মতো বিশ্বখ্যাত ব্যক্তিরা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এবার ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় দেশের সবচেয়ে বেশি 58 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে। চলমান ধারা আরও 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির কারণে হতাহত বাড়তে পারে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকলে দেশের দিকে কিছুটা বাড়তে পারে। নর্মালি কালবৈশাখী আমরা যেটা বৃষ্টিটা বলি নরওয়েস্টার, অর্থাৎ নর্থ ওয়েস্টটাকে মুভমেন্টটাকে মেঘটা এই কারণে নরওয়েস্টার বলে, এই প্রভাবটা আগামী আরও 2-3 দিন থাকবে। মোটামুটি সারা দেশে বৃষ্টি হবে। একদিকে যাত্রীর অভাব, অন্যদিকে নদী নাব্য সংকট, দুয়ে মিলে বন্ধ হতে চলেছে বরিশালের সঙ্গে বিভিন্ন গন্তব্যের নৌরুট। প্রতি বছর ড্রেজিং করা হলেও জোয়ারের উপর নির্ভর করে চলছে নৌযানগুলো। নির্ধারিত সময়ে ঘাটে ভিড়তে না পারায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি খরচ। এমন অবস্থায় নৌপথ বাড়ানোর দাবি লঞ্চ মালিকদের। শেখ শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নদীবিধৌত অঞ্চল বরিশালে ছোট বড় মিলিয়ে 133টি নদী। ডুবোচর আর নাব্যতা সংকটে নদীগুলোর অবস্থা বেহাল। নদী রক্ষায় প্রতি বছর বিভিন্ন নদীতে ড্রেজিং করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। নদীর বালু সরাসরি নদীতে ফেলায় বছর ঘুরতে না ঘুরতেই নাব্যতা সংকটে লঞ্চ ভিড়তে পারছে না পল্টনে। আর এতে দুর্ভোগে যাত্রীবাহী লঞ্চ সহ পণ্যবাহী জাহাজ। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ভোলা সহ বেশ কিছু রুটে প্রতি বছরই ড্রেজিং এর নামে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। বরিশাল বন্দরটি নৌপথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এটি বাঁচানোর দাবি লঞ্চ মালিকদের। তারা ড্রেজিং নেয়, তারা প্যাকেজ নেয়। আমার যেই মাটি কাটে বাকি থাকে, আবার এক বছর কিছু কিছু কাটে, কিছু নদীতে ফেলে, আবার আগামী বছর আসবে, আবার দুটো ইনকাম হবে। মালিক সমিতির একটা প্রতিনিধি থাকতো, ড্রেজিং কি কতদূর হচ্ছে না হচ্ছে সেটা মাপার জন্য মালিক সমিতির প্রতিনিধি থাকতো। এখন ভাটায় কাটে, জোয়ারে মাপে, মানে 5 গুণ 6 গুণ টাকা তারা নিয়ে যায়, অথচ ড্রেজিং হচ্ছে না। এটা চর পড়ে যাচ্ছে নদীর মাঝখানে। এই চরগুলো যদি সুন্দর মতো কেটে পরিষ্কার করা হয় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সহজ হবে। বরিশাল ঘাটের এই পল্টনের এইখানে ডুবাসর পলিমাটি পরে ডুবাসর হয়ে গেছে। এইখানে জাহাজ বিরাতে আমাদের কষ্ট হয়, জোয়ার বাটের উপর নির্ভর করা লাগে। অনেক সময় জাহাজের নিয়ন্ত্রণ হারায় ফেলেই। ভোলা নদীপথের রোডগুলোতে আপনি মরিয়ে গেছে, যেমন লাহারহাট থেকে টুঙ্গিবেড়িয়া সাইবেরাডের মাঝখানে লঞ্চ ঠেকতে আসি, টাইম লস হয়, যাত্রীর সাথে ঝামেলা হয়, টাইম মেনটেনমেন্ট করতে পারতেছি না, জ্বালানি খরচা বৃদ্ধি হয়, বিভিন্ন সমস্যার ভিতরে আমরা আছি। নদী বন্দরকে বাঁচাতে অচিরেই নতুন পরিকল্পনায় কাজ করা হবে বলে জানান বন্দর ও পরিবহন কর্মকর্তারা। খুব দ্রুত এই ড্রেজারগুলো আমাদের কর্তৃপক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ধরনের যদি কোনো সিস্টেম আমাদের কিংবা অর্ডার এরকম থাকে তাহলে এটা আমরা ফলো করতে তো আমাদের সমস্যা নেই। এবার আরো টেকসই ও দৃশ্যমান ড্রেজিং হবে বলে আশা করছে ড্রেজিং বিভাগ। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একবারে সব করতে গেলে সেক্ষেত্রে সরকারের এটা ফুয়েলের ব্যাপার আছে, সরকারের পরিকল্পনার ব্যাপার আছে, অনুমোদনের ব্যাপার আছে। তো যেইটা আগে দরকার প্রায়োরিটি বেসে শুধু সেই অংশটুকুই আমরা কাজ করছি এখন পর্যন্ত। নদীর নাব্য রক্ষায় ড্রেজিং ও পুনর্খননের পাশাপাশি নদীর পাড় দখলমুক্ত করা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। কঙ্গো উত্তর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকা ডুবে 50 জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে আরও শতাধিক মানুষ। মঙ্গলবার রাতে 400 যাত্রী নিয়ে কঙ্গো নদীর এমবান্দাক শহরে মোটর চালিত নৌকাটিতে আগুন ধরে যাওয়ার পর ডুবে গেলে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে বিধ্বস্ত গাজার রাফায় জাবালিয়া শহর একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়ে এক সাংবাদিক সহ আরও 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 1.5 বছরে প্রাণহানি ছাড়ালো 51,000, আর এ পর্যন্ত 230 সাংবাদিকের মৃত্যু হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শিক্ষা মন্ত্রণালয়ের নিষ্ফল বৈঠক, সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায় আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা। অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি হবে জানালেন রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন।
বাংলাদেশকে সাংবিধানিকভাবে শক্তিশালী করতে ঐক্যমত সনদ তৈরির প্রত্যয় কমিশনের জন আকাঙ্ক্ষা পূরণের সরকারের প্রতি বিএনপির আহ্বান। এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচনী কাজে আসবে না বললেন জামায়াত আমির। রাজনৈতিক দলগুলোকে সরকারের সহযোগিতার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।